তাহলে কি আমাদের এখানে যে কালীঘাট পট পেন্টিং এর যে বিষয়বস্তু ছিল সেটা কি শুধু মানে কালী ঠাকুরের ওপরেই শুধু কি হতো, নাকি অন্যান্য বিষয়েও মানে এখানে ছবিটা আঁকা হতো? তাদের সাবজেক্ট কি শুধু কালী ছিল? না, এটা একটা অদ্ভুত ব্যাপার। পটুয়ারা কিন্তু ভীষণ সমাজ সচেতন হয়। পটুয়ারা এত সমাজ সচেতন হয় নয়, কিন্তু সে কলকাতাও গ্রাম বাংলার থেকে অনেক আধুনিক ছিল। তো সেই কলকাতায় বসে তারা তারকেশ্বরের একটা ঘটনা, যে ঘটনাতে এলোকেশী মহন্তর ঘটনার সঙ্গে নবীন, এলোকেশীর যে হাজবেন্ড ছিল, সেই নবীন কিন্তু এলোকেশীর গলা কেটে দিয়েছিল। এবং সেই দৃশ্যটাও কিন্তু ওখানে আঁকা হয়েছে, অফসেটে প্রিন্ট। সেই প্রিন্ট ছবি কিন্তু তখন লোকে কিনতে শুরু করলো। তো কালীঘাটের পটুয়াদের ছবি বিক্রি অনেকটাই কমে। নমস্কার, আমি রাহুল কুন্ডু। আলপনা আর্ট স্টুডিওজ প্রেজেন্ট তপতি শিল্পকথা। আজকে আমাদের সঙ্গে আছে ডক্টর তপতিপাল দেব। বিভিন্ন আর্ট কলেজে যে শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আজকে আমরা আমাদের যে শিল্প সংক্রান্ত আলোচনার ব্যাপারে সমস্ত কিছু জানার জন্য ওনার কাছে এসেছি। ম্যাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কালীঘাট পট পেন্টিং বা কালীঘাট পটচিত্র। আমরা এইটা আপনার কাছে জানতে এসেছি যে এই পটচিত্র কোথা থেকে শুরু হলো, কিভাবে সেটা সমাজের উপরে তার কি এফেক্ট পড়লো, বা কিভাবে সেটা অবলুপ্তি হলো। মূলত কালীঘাটের পটচিত্র নিয়ে তুমি জানতে চাও, কিন্তু কালীঘাটের পটচিত্র লোককলার মধ্যেই পড়ে। এই পটচিত্রের এত সৌন্দর্য যা তোমরা ভাবতেই পারবে না। এখনকার যে পটচিত্র হয় তার সঙ্গে এর বিস্তর ফারাক। এই পটচিত্রের মধ্যে রঙের সুষমা, ফর্মের সুষমা এবং কম্পোজিশন এত সুন্দরভাবে তারা করেছিলেন যে পটচিত্রগুলো অক্ষয় হয়ে থাকবে। যদিও সেই পটচিত্র অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু তাও তার মর্যাদা এখনো অবধি কমেনি। দ্বিতীয় কথা, আমরা দেখতে পাই যে বর্তমান প্রজন্ম যারা পট আঁকেন তারা অনেকেই চেষ্টা করছেন ওখান থেকে কিছুটা নিয়ে, কিছুটা তাদের মধ্যে ওই পটে সেটার অনুপ্রেরণা নিয়ে কাজ করার। কিন্তু কোথায় যেন দুটোর মধ্যে বিস্তর ফারাক। মানে একটার যে এসেন্স, সেই এসেন্স ওইটার মধ্যে পাওয়া যাচ্ছে না, যতই সেটা ওরা ওইভাবে করতে চাক না কেন। জানি না, হয়তো কলকাতায় সে সময় এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল যে পরিবেশে একটা নতুন কিছু করার প্রবণতাও তাদের মধ্যে ছিল। কিন্তু কি সুন্দর যে সে পটের ছবি যারা দেখেননি বা তারা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন তার মধ্যে কি আছে, সেটা আমাদের কতখানি মনের কাছাকাছি, সেটা কতটা উৎকর্ষ তার মধ্যে রয়েছে। ম্যাম, আজকে আমি ভীষণ এক্সাইটেড, মানে আমাদের যে আলোচ্য বিষয় আজকে যে কালীঘাট পট পেন্টিং, সেটাকে নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। আমি এটা নিয়ে ভীষণ এক্সাইটেড এবং অনেক কটা আমার কাছে প্রশ্ন আছে আপনার জন্য। আমার সবার প্রথম প্রশ্ন, যেটা আমার সবসময় আমার মানে মনে হয় যে এটা কেন, যে কালীঘাট নামটা কেন? মানে সেইখানে তো অন্য নামও হতে পারতো, কারণ আমরা জানি যে সেটা সতীপীঠ। তো যে কোনো সতীপীঠের নামে হতে পারতো, বা কালীতলা হতে পারতো, বা কালীঘাট পট হতে পারতো। কালীঘাটই কেন? যে মানে কালীঘাট নামটার পেছনে কি উদ্দেশ্য? হ্যাঁ, জানা যায় যে কালীঘাট নাম হওয়ার প্রধান কারণ যে ওখানে দীর্ঘদিন থেকেই একটা ছোট কালী মন্দির ছিল। বর্তমান কালী মন্দিরের জায়গায় ছিল, কিন্তু বর্তমান কালী মন্দিরের মতো সেটা ছিল না। এবং লোকেরা ওই গঙ্গার তীরে একটা ঘাটে নেমে ওই মন্দির দর্শনে আসতো। তার থেকেই ওই ঘাটের নাম থেকে এই জায়গাটার নাম হয়ে গেল কালীঘাট। এটা কথিত আছে, এটার সত্যতা যাচাই করা হয়তো সম্ভব নয়, বা কোনো জায়গায় সেরকমভাবে লিখিত কোনো নথি পাওয়া যায় না। এ থেকেই হয়তো ওই জায়গাটার নাম হয়ে গেছে কালীঘাট। ম্যাম, দ্বিতীয় প্রশ্ন, যে এখানেই কেন পট পেন্টিংটা স্টার্ট হলো? মানে অন্য কোনো জায়গাতেও তো হতে পারতো, তা এই কালীঘাটেই কেন হলো? তোমাদের জানা আছে যে কলকাতা যেটা আজকে দেখছি আমরা, কলকাতার এই চেহারা তো ছিল না। জানা যায় যে প্রথমে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসেন, ঠিক সেই সময় ডেনমার্ক থেকে এসেছিলেন, তারপরে ফ্রেঞ্চ নাগরিকরা এসেছিলেন, এবং প্রত্যেকেরই মানে ইচ্ছা ছিল
এখানে ব্যবসা বাণিজ্য করা। তো হুগলি নদীর তীরবর্তী এই অঞ্চলটা প্রথমে মোগলরা তাদের দিতে চায়নি, কিন্তু ঔরঙ্গজেবের নাতি, পৌত্র আর কি, বাহাদুর শাহর ছেলে, তিনি এই জায়গার মানে বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার নিযুক্ত হন। তো তিনি এই 3টে গ্রাম, গোবিন্দপুর, সুতানটি আর কালীকাটরা, এই 3টে গ্রাম ইংরেজদের দিয়েছিলেন, এবং ইংরেজদের দিয়েছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। এবং শ্রাবণ রায়চৌধুরীরা সেই সময় এখানকার জমিদার ছিলেন, আর শ্রাবণ রায়চৌধুরীরাই এই যে বর্তমান কালীঘাট মন্দিরের যে অবস্থা, এটা কিন্তু শ্রাবণ রায়চৌধুরীদের জন্যই হয়েছে। ভবিষ্যতে হয়তো আরো অনেকে তার মধ্যে অনেক কিছু করেছেন, কিন্তু মোটামুটিভাবে একটা পরিকাঠামো তৈরি হয়েছিল শ্রাবণ রায়চৌধুরীদের সময়। তো কালীঘাটের পটুয়ারা এখানে এসেছিলেন শুধুমাত্র ব্যবসার কারণ কালীঘাট একটা বাজার যখন গড়ে ওঠে, কালীঘাটের আশেপাশে একটা খুব সুন্দর বসতিও গড়ে উঠেছিল, আর সেখানে আস্তে আস্তে বাজার বসলো। বাজার বসার সাথে সাথে কি হলো, প্রত্যেকটা আমাদের যত তীর্থক্ষেত্র আছে সেখানে তীর্থক্ষেত্রে মানুষ যায়, সেখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে আসে। কারণ সংগ্রহ এই জন্যেই করে যে সেটা তাদের একটা সেটার একটা মেমেন্টো হিসাবে তারা বাড়িতে নিয়ে আসে, স্মৃতি। হ্যাঁ, একটা স্মৃতি। তো কালীঘাটেও সেই জন্য প্রথম দিকে কালীর পটুয়া রাখতেন, এবং সেগুলো পয়সা দামে বিক্রি হতো, এবং যারা তীর্থযাত্রী তারা সেগুলো কিনে নিয়ে যেতেন। এবং তার থেকে মোটামুটি ওখানে পটুয়ারা গ্রাম বাংলা থেকে এসে ওখানে বসতি স্থাপন করলেন। সারা বছর তারা এই পট আঁকতেন, আর পুজোর সময় তারা পুতুল গড়তেন। পুতুল মানে যে প্রতিমা গড়তেন, এবং বিভিন্ন রকমের যে কাজ তাদের, সে কাজগুলো তারা করতেন। কিন্তু পটশিল্পটাই এক সময় এসে কালীঘাটে খুব জনপ্রিয়তা লাভ করেছিল। ম্যাম, তাহলে কি আমাদের এখানে যে কালীঘাট পট পেন্টিং এর যে বিষয়বস্তু ছিল, সেটা কি শুধু মানে কালী ঠাকুরের ওপরেই শুধু কি হতো, নাকি অন্যান্য বিষয়েও মানে এখানে ছবিটা আঁকা হতো? তাদের সাবজেক্ট কি শুধু কালী ছিল? না, এটা একটা অদ্ভুত ব্যাপার। পটুয়ারা কিন্তু ভীষণ সমাজ সচেতন হয়। পটুয়ারা এত সমাজ সচেতন হয়, তুমি যদি এখনো দেখো যে গ্রামের পটুয়ারা বর্তমান যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে অনেক পট আঁকেন। মানে সেই পটগুলো অনেক সময় দেখবে আমাদের এখানে বিজ্ঞাপনের কাজেও ব্যবহৃত হয়। আগে যেমন শুধু মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল আঁকতো, বা রামায়ণ মহাভারতের কাহিনী নিয়ে পট আঁকতো, এখন কিন্তু তারা বর্তমান সমাজের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমও অনেক সময় আঁকেন। এমনকি বিদ্যাসাগরের জীবন নিয়ে, এসব নিয়েও তারা পট আঁকেন। তো এই পটুয়ারা কালীঘাটে যারা এসেছিলেন, তারাও তো এর থেকে আলাদা কোনো লোক ছিলেন না, তারাও এরকমই পটুয়া ছিলেন। কিন্তু তারা কলকাতায় এসে কেন জানি তাদের এই পরিশীলনটা সম্ভব হয়েছিল পটে। তো তারা বিভিন্ন ছবি আঁকতেন, বিভিন্ন মানে দুর্গা, কালী, শিব, গণেশ, কোনো কিছুই তাদের পট থেকে বাদ পড়েনি। দেবদেবীর বিভিন্ন রকমের বিভিন্ন ছবি তারা এঁকেছেন। কালী সেখানে একটি হতো, কারণ কালী যেহেতু ওটা কালীঘাট, সেই জন্য কালীরও বিভিন্ন ধরনের ছবি হয়েছে। কালীর শুধু এক ধরনের ছবি ওখানে হয়নি। তাছাড়াও তারা রামায়ণ মহাভারতের টুকরো টুকরো গল্পের ছবি এঁকেছেন। এক্ষেত্রে একটা কথা বলি, এগুলো কিন্তু সব চৌকোষ পট। ওরা যে পট আঁকতো সেটা বিক্রির জন্য আঁকতো, এখানে কিন্তু জড়ানো পট তারা আঁকতো না। জড়ানো পটটা মূলত গ্রামে পটুয়ারা নিয়ে যায় এবং সেখানে ওটা দেখে এবং দেখায়, ও সেটায় গান বেঁধে সেটার সঙ্গে গান করে। ওটা একটা লোকশিক্ষার অঙ্গ হয়ে গেছিল, কারণ একসময় অডিও ভিজুয়াল মাধ্যম হিসাবে পটচিত্রকলা গ্রামীণ মানুষের কাছে একটা শিক্ষণীয় বিষয় ছিল। মানে কি বলে ওরা, মানে একটা পটের গান। এই পটের গান ওরা নিজেরাই কিন্তু লেখে, নিজেরাই কিন্তু তার সুর দেয় এবং নিজেরাই সেই গানটা গায়। এটা হলো ওদের একটা অন্যরকম বিষয়, যেটা অন্য কোনো শিল্প মাধ্যমে আমরা দেখতে পাই না, বা অন্য কোনো যে আমাদের ভারতবর্ষে যে আরো পট আছে সেখানে আমরা এই জিনিসটা লক্ষ্য করি না। মানে এটা অনেকটা মানে এটা আমাদের বাংলার পটেই এটা হয়। হ্যাঁ, ওটা অডিও ভিজুয়াল মাধ্যম তৈরি হয়। তো এবারে এই যারা কালীঘাটের পটুয়া, তারা ওরকম পট আঁকতো না। তাদের পট কিন্তু কিরকম হতো,
তাদের পটে দেখা যাবে যে একটা করে চৌকোস কাগজের উপরে পটাকা হতো এবং সেটা বিক্রি হতো। তো এরপরে দেখা গেল এই কালীঘাটের পটুয়ারা কিন্তু শুধুমাত্র ওই দুর্গা, কালী, শিব এটাই সীমাবদ্ধ রইল না। আচ্ছা। তোমাদের জানা আছে সে সময় বাবু কালচার হয়েছিল কলকাতায়। এই বাবু কালচারের উপর তারা প্রচুর পট এঁকেছে। বাবু, বিবি, স্ত্রৈণ বাবু, এরকম বিভিন্ন যে সামাজিক যে প্রবলেমগুলো, সেই প্রবলেম নিয়ে তাদের প্রচুর পট আছে। তখনকার কলকাতাতে একটা সাম্প্রতিক মানে তখনকার একটা ঘটনা হয়েছে, সে এলোকেশী ও মহন্ত। এলোকেশী মহন্তর ঘটনার একটা সিরিজ অফ পেন্টিং ওরা করেছিল। এবং সেই এলোকেশী মহন্তর ঘটনার প্রত্যেকটা এপিসোড খুব সুন্দরভাবে পরপর পরপর তারা রেখেছিল। এবং আশ্চর্যের কথা হলো যে এই পটুয়ারা এরা একদম গ্রাম বাংলা থেকে এসছেন এবং কলকাতায় এসেছেন। কলকাতা তখন হয়তো আজকের কলকাতা নয়, কিন্তু সেই কলকাতাও গ্রাম বাংলার থেকে অনেক আধুনিক ছিল। তো সেই কলকাতায় বসে তারা তারকেশ্বরের একটা ঘটনা, যে ঘটনাতে এলোকেশী মহন্তর ঘটনার সঙ্গে নবীন, এলোকেশীর যে হাজবেন্ড ছিল, সেই নবীন কিন্তু এলোকেশীর গলা কেটে দিয়েছিল, এবং সেই দৃশ্যটাও কিন্তু ওখানে আঁকা হয়েছে। পটুয়ারা এত সহজে, এত সাবলীল ভাবে প্রত্যেকটা ঘটনাকে কম্পোজিশনে দেখাতে পারতেন, যেটা তাদের কাছে খুব সহজ। অথচ এমনি একটা কম্পোজিশন করতে গেলে অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু জানতে হয়, স্পেস ডিভিশনের ব্যাপারটা দেখতে হয়, কিন্তু তারা যেন অতি অনায়াসে পুরো ব্যাপারটাকে করে ফেলেছে। শুধু এই নয়, তারা ঝাঁসির রানী লক্ষ্মীবাই এঁকেছেন, সেই সময় মেছো বাঙালির ছবি এঁকেছেন, ভিস্তিওয়ালার ছবি এঁকেছেন। ভিস্তিওয়ালা মানে তখনকার দিনে রাস্তা ধোয়াতো, চামড়ার একটা বাকেটে জল থাকতো, সেটা দিয়ে কলকাতার রাস্তা ধোয়ানো হতো, সেটা এঁকেছেন। ইংরেজদের ঘোড়দৌড় এঁকেছেন। মানে এমন কিছু বিষয় নেই যে তারা সে সময় কলকাতায় যা যা হয়েছিল বা যা যা হতো সমস্ত কিছুই তাদের ছুঁয়ে গেছে, এবং তারা সেটাকে রিপ্রেজেন্ট করেছেন ছবিতে। এই কারণেই এই কালীঘাটের পটচিত্রে মূল্যায়ন করতে গিয়ে শিল্পের ইতিহাসে তার একটা অনবদ্য অধ্যায় তৈরি হয়েছে। ম্যাম, আমরা জানি যে পটুয়াদের তো অবস্থা তো খুব ভালো তো ছিল না, মানে ওরা তো সমাজের খুবই মানে গরিব লোকেদের ভেতরেই পড়তো। তো ওরা কিভাবে এই জিনিসগুলোকে আঁকতো, বা ওদের সেল করার পদ্ধতিটাই বা কি ছিল? মানে ওদের টেকনিকটা আমি জানতে যাচ্ছি, যে মানে আঁকার টেকনিকটা কিরকম ছিল, কোন পেপারের উপরে আঁকতো? 1809-এ সাবর্ণ রায়চৌধুরীরা এই কালীঘাট মন্দির বানায়, তারপরেই ওরা এসেছিল। তো স্বাভাবিকভাবেই ওরা গ্রাম বাংলা থেকে এখানে এসেছিল পয়সার জন্য, মানে রোজগারের আশায়। তো রোজগারের আশায় আসার কারণে ওদের তো দেখো, এখনো যেমন আমাদের ছবির ক্ষেত্রে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা ওরাও ফেস করেছে। ওরা ছবি আঁকতো খুব সস্তা কাগজে, এবং তার উপরে ওরা কোনো রকম কোনো ওয়াশ বা কোনো কিছু ইউজ করতো না। ওরা ওই সরাসরি কাগজেই জল রঙে ছবি আঁকতো। জল রং বলতেও এই তোমাদের মতো উইলসন নিউটন বা ক্যামেলের ওয়াটার কালার নয়, একদম যে কালারটা আমরা বলে থাকি যে এই গুঁড়ো রং, সেই রং দিয়ে ওরা বানাতো, আর্ট কালার দিয়ে ওরা করতো। এবং বেনেটি দোকানের রং আমাদের বলতো আগেকার দিনে, সেই রং দিয়ে ওরা করতো। এবং ওদের রং কিন্তু ওরা স্বচ্ছভাবে প্রয়োগ করতো, অনচ্ছ নয়, অনচ্ছ নয়। মানে কিরকম বলতো, মানে ধরো একটা শাড়িটাকে হালকা একটা বাজ দিয়ে ছেড়ে দিয়েছে, আর পাড়ের কাছে একটা কালো রঙের বর্ডার দিয়েছে। মানে ওরা ওয়াশ টেকনিকটা ইউজ করতো। ওয়াশ টেকনিক নয়, এটাকে ওয়াশ টেকনিক বলা হয়। যেমন মানে দেখে মনে হচ্ছে ওয়াশের মতো করে দিয়েছে, অ্যাকচুয়ালি ওটা ওয়াশ টেকনিক নয়। ওয়াশ টেকনিক আলাদা। ওয়াশ টেকনিক হলো বারবার রং লাগানো হচ্ছে, বারবার ধোয়া হচ্ছে, যেটুকু অপ্রয়োজনীয় সেটুকু আমি ধুয়ে ফেলে দিচ্ছি। ওয়াশ একদমই আলাদা একটা জিনিস। আর এরা অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। তাড়াতাড়ি কাজ করলে ছবি, ধরো আজকে কালীর ছবি বেশি বিক্রি আছে, তাহলে কি করতে হবে? রাতের মধ্যে কতগুলো কালীর ছবি তৈরি করতে হবে। কালকে হয়তো কালী পুজো আছে, পরশু দিন দুর্গা পুজো আছে। তো সেই জন্য তাদের কি করতে হতো, তাদের সেই ব্যবসায়িক কারণে তারা খুব তাড়াতাড়ি যাতে দ্রুতলয়ে কাজ করতে পারে সেই চেষ্টা করতো। আর ওদের একটা জিনিস আছে, ওদের বাড়িতে তো সবাই কাজ করে, যে যেটা ভালো পারে সে সেটা করে। হ্যাঁ, তো এরাও সেই কারণে
এদের ওই রকম ভাবে এদের বাড়ি ট্রেন্ড, ফ্যামিলি সবাই কাজ করে, কেউ রং বানায়, কেউ তুলি তৈরি করে সেটাতে রং লাগায়, এরকম নানান ভাবে ডিভিশন আছে বাড়ির। পাড় আঁকার, হ্যাঁ, পাড় আঁকে কেউ, মানে ফাইনাল কাজটা কেউ করে। আর এদের তো এরকম প্রথাগত পার্সপেক্টিভও এখানে নেই, যে আমরা যেটাকে ট্র্যাডিশনাল পার্সপেক্টিভ বলি, ওয়েস্টার্ন পার্সপেক্টিভ বলি, সেই পার্সপেক্টিভ এদের ইউজ করে না। এরা নিজেদের একটা পার্সপেক্টিভ আছে, এটা অবশ্যই নিজস্ব একটা পার্সপেক্টিভ আছে, সে নিজের পার্সপেক্টিভে ওরা ছবি আঁকে, না তো ছবি আঁকতেই পারতো না। এবং তার গঠন, বিশেষ করে ফিগারগুলোর গঠন এত সুন্দর তারা করতো যে তাদের টাইপ, যেটাকে আমরা বলি টাইপ, একটা নির্দিষ্ট টাইপ তারা তৈরি করেছিল। এই টাইপটা বা তাদের রীতিটা একদমই আলাদা ছিল, যেটা আমরা বর্তমান পটচিত্রে পাচ্ছি তার থেকে। বর্তমান পটচিত্রকাররা কিন্তু ওপেক কালার ইউজ করেন, কিন্তু ওই পটচিত্রে আমরা কিন্তু পুরোপুরি ওপেক কালার পাচ্ছি না। ওখানে অনেক জায়গা আছে যেগুলো খুব ট্রান্সপারেন্ট মতো, যেমন ওদের কিছু ছবি আছে বাবু বিবির মধ্যে বেশিরভাগই, সেই ছবিগুলোর মধ্যে দেখলে বোঝা যাবে যে ছবিগুলোর কালার অ্যাপ্লিকেশন কত সুন্দর। মানে কালার অ্যাপ্লিকেশনের মধ্যে আলাদা একটা মাধুর্য আছে, যে একটা জিনিস জানবে যে রঙের উত্থান পতন বা রঙের হালকা গাঢ়, এই যে আমরা ছবিতে ব্যবহার করি, বা রঙের বিভিন্ন ধরনের লাগাবার যে দক্ষতা, সেই দক্ষতার জন্য একটা ছবি উতরে যায়। এবং এইটা কিন্তু কালীঘাটের পটুয়াদের মধ্যে ছিল। এবং পটুয়ারা যে রং লাগাতেন, তাতে কিন্তু একটা জিনিস মনে করতে হবে, যে একটা জায়গায় কিন্তু দুবার রং লাগানো বা তিনবার কাজ করা এটা কিন্তু সম্ভব ছিল না তাদের। সুতরাং তারা কিন্তু খুব কনফিডেন্ট ছিলেন যে এইখানে আমি এই দাগটা দেব, এইখানে আমি এই রংটা লাগাবো। ওরা কি পেপার ইউজ করতো ম্যাম? ওদের পেপার হলো, এখানে আমাদের বালিতে একটা কাগজ তৈরি হতো, বালি, এই যে বালি হল, হ্যাঁ বালি এই জায়গায়, হ্যাঁ দক্ষিণেশ্বর উত্তরপাড়া বালিতে একটা কাগজের কলে একটা পেপার তৈরি হতো সস্তা দামের, সেই পেপারেই তারা কাজ করতেন। এবং আমার খুব সৌভাগ্যবশত একটা খুব পুরনো বাড়িতে একটা ওদের পটের একটা দুর্গা দেখেছিলাম। ছোট্ট, মানে কত বলবো, হয়তো 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এই 12 ইঞ্চি বাই 10 ইঞ্চের মধ্যে এত সুন্দর কাজ, মানে এত সুন্দর পটচিত্র। মানে আমি তাদের বাড়িতে, ওটা ঠাকুরের আসনে থাকে, আমি চেয়েছিলাম যে ওরা ওটা কোনো মিউজিয়ামে দিয়ে দিক, কিন্তু ওরা ওটা দেবে না। ওটা পরিবারের একটা আলাদা বিষয়, ওটা সবার জিনিস, ওটা করে দিতে পারবে না। কিন্তু তার অসাধারণত্ব আমাকে আজও, আমি মানে ওটার জন্য আমার খুব কষ্ট হয় যে ওটা বোধহয় আস্তে 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 নষ্ট হয়ে যাবে ওখানে কালের পথে। তো আমার কথা হলো, কালীঘাটের পটচিত্রের সঙ্গে কিন্তু কোনো পটচিত্রেরই তুলনা চলে না। কালীঘাটের পটচিত্র একদমই আলাদা। বর্তমানে নেটে দেখা যাচ্ছে কালীঘাটের পটচিত্র বলে বিভিন্ন কি বলবো, বিভিন্ন যে পটচিত্রগুলো দেওয়া হচ্ছে, সেগুলো বেশিরভাগই নয় কপি, আর বেশিরভাগই অন্য কেউ হয়তো এঁকেছে, এরকম ছবিকে কালীঘাটের পটচিত্র বলে চালানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এটা কিন্তু করা উচিত না, কারণ এটা আমাদেরই ঐতিহ্য। আমরা যদি সেই ঐতিহ্যটাকে ধরে না রাখতে পারি, তাহলে আমরাই নিজেদের কাছে ছোট করব, শুধু নয় সমস্ত দেশ দশের কাছে আমাদের এত সুন্দর একটা ঐতিহ্য আমরা নিজেরাই নষ্ট করে ফেলবো। তো আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। ম্যাম, তাহলে আমরা কালীঘাট পটচিত্রের ব্যাপারে এতক্ষণ ধরে শুনলাম বা জানলাম, এখন তাহলে সেই পটগুলো কোথায়? মানে এখন তো আর সেই পট তো আর দেখতে পাওয়া যায় না। আসলে কালীঘাট পটচিত্র ওরা তো ব্যবসায়িক কারণেই করতো, কিন্তু যেই মুহূর্তে বটতলা ছাপাই কাজ শুরু হলো, তখন ওরা কি করলো, ওদের কম্পোজিশন, হ্যাঁ, ওরা ছাপাই ছবিতে ব্যবহার করতে শুরু করলো। বটতলা যে উডকাট প্রিন্টিংটা, যেটা, তো তারা ওই ছাপাই ছবি করতে শুরু করলো ওদের কম্পোজিশনকে। তো স্বাভাবিকভাবেই ওদের যে ছবি, সাধারণ মানুষ তো এতটাও বোঝেন না যে ছাপাই ছবি, অরিজিনাল হাতে আঁকা ছবি, তার যে ডিফারেন্স, তার মধ্যে কোনটার মধ্যে কি এসেন্স আছে, এটা সাধারণ মানুষের ধারণা নেই। তারা কি দেখলো, প্রিন্ট মেকিং এ একটা জিনিসের অনেকগুলো প্রিন্ট বেরিয়ে যাচ্ছে, হাতে আঁকাতে অত তাড়াতাড়ি হবে না। তো প্রিন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রিন্টেড ছবি যাকে বলা হচ্ছে,
সেই ব্লক প্রিন্ট বা অফসেটে প্রিন্ট, সেই প্রিন্ট ছবি কিন্তু তখন লোকে কিনতে শুরু করলো। তো কালীঘাটের পটুয়াদের ছবি বিক্রি অনেকটাই কমে গেল এবং আস্তে আস্তে এই পটচিত্রকলার যে ধারা, সে ধারাটাই নষ্ট হয়ে গেল। হয়তো এর পিছনে আরো কোনো কারণ থাকতে পারে, যে কারণটা এখনো হয়তো সঠিকভাবে আমি জানি না বা সঠিকভাবে বলতে পারলাম না, কিন্তু আমাদের যেটুকু জানা আছে তাতে এটাই প্রধান কারণ যে এইভাবে চিত্রকলাটা এরকম প্রিন্টিং প্রসেসে বেরিয়ে যাওয়াতে তাদের কাছে চাহিদা কমে গেল। তাদের কাছে তো লোকে আর যাচ্ছে না, চাহিদা কমে যাওয়াতে তখন আর এটা চললো না। ঠিক এই জিনিসটাই আমরা রঘুরাজপুরেও দেখতে পাচ্ছি। রঘুরাজপুরে আগে জগন্নাথ পট বিক্রি হতো খুব, মানে যেহেতু ওটা জগন্নাথের পীঠস্থান, সেখানে জগন্নাথ পট বিক্রি হতো। মানে আপনি পুরীর যে পুরীর রঘুরাজপুর, কথা বলছেন। এবং জগন্নাথের পট কিন্তু তখন একটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, খুবই জনপ্রিয়। কিন্তু এর এখন কি হচ্ছে, এখন সিল্ক স্ক্রিন প্রিন্ট এত বেড়ে গেছে যে সিল্ক স্ক্রিন প্রিন্টে ওরা কি করছে, যারা বুঝতে পারছে না তাদের হয়তো একটা অরিজিনাল পট জগন্নাথের এখন হয়তো অনেক দাম হবে, হয়তো সেটা আমি বলতে পারি মানে যদি আগে রাখা হয় তাহলে সেটা 1 লাখ টাকা দাম হওয়াও কোনো অসুবিধা নয়। কিন্তু বর্তমানে কি হচ্ছে, ওই প্রিন্টিং পট মানে সিল্ক স্ক্রিন প্রিন্টের পট, ওগুলো ওরা পুরোনো কাগজের মতো জায়গায় ছেপে ওরা যারা বুঝতে পারছে না তাদের দিয়ে দিচ্ছে। তো মুশকিল হলো যে সেটাই মানুষ কিনে নিয়ে আসছে, কিন্তু তারা হয়তো জানেই না যে কি করে এটা এরকম হলো, 3000 টাকায় কি করে আমায় দিল, কিন্তু সে 3000 টাকাটা কিনে নিচ্ছে বা 30,000 টাকায় কিনে নিয়ে আসছে। তো এই জিনিসগুলোই হলো সবচেয়ে বেশি মুশকিলের। আমরা আমাদের ঐতিহ্যকে, আমাদের অরিজিনালিটিকে আমরা হারিয়ে ফেলছি আমাদের নিজেদের কারণে। আমরা নিজেরা প্রত্যেকটা জিনিসকে, ঐতিহ্যকে যদি রক্ষা করতে না চাই তাহলে আমরা কোনো দিন রক্ষা করতে পারবো না। আমাদের রক্ষা করার ইচ্ছা থাকতে হবে, আমাদের রক্ষা করার প্রচেষ্টা থাকতে হবে, এবং এই প্রচেষ্টাটা শুধু একটা ব্যক্তি মানুষ দেখাতে পারে না। এই প্রচেষ্টাটা দেখাবার পিছনে একটা জনগোষ্ঠী, সরকার, এদেরও থাকা দরকার। দ্বিতীয় কথা হলো, কিছু পট এখন কালীঘাটের অরিজিনাল পট প্রায় দেখাই যায় না। মানে তুমি অরিজিনাল পট যদি দেখতে চাও তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে। কিছু পট আমি একবার দেখেছিলাম, যে ইয়েটা আছে গোল পার্কে, মিশনে কিছু দেখেছিলাম, বা বিড়লাতে কিছু আছে, ভিক্টোরিয়াতে বোধহয় 2-1টি আছে, এবং সেখানে শুধু দেখা যাবে অরিজিনাল পটচিত্র। কিন্তু অরিজিনাল পটচিত্র আরো কিছু হয়তো ফ্যামিলির কাছে আছে, কিন্তু সেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তো কালীঘাটের পটের আমি তো শুধু মুখে বললাম, ছবি দেখলে বোঝা যাবে যে গুরুত্ব কতখানি ছিল আমাদের শিল্প ইতিহাসে। এর গুরুত্ব হলো অসাধারণ। আমার মনে হচ্ছে যে তোমরা এই বিষয়টা নিয়ে জানতে চাই, খুব ভালো করেছো, কারণ আমরা প্রায় ভুলতে বসেছি কালীঘাটের পটচিত্রের অরিজিনাল চেহারাটা। আমরা এখন ওর ডুপ্লিকেট চেহারা দেখেই আমরা খুব আমরা এখন বুঝতে পারি না যে মানে কোনটা অরিজিনাল কোনটা ফেক। হ্যাঁ, মানে যখন পড়তে যাই বা যখন আমরা নেট সার্চ করি তখনও কিন্তু অনেক ফেক ছবিগুলো আগে আসে, যেগুলো কারণ অনেকেই যেগুলো চিনতে পারে না। আসলে মধুবনীর ক্ষেত্রে এটা আমাদের অসাধু মানুষের জন্য, আমরা অসাধু বলেই আমরা ওইটাকে বাদ দিয়ে নিজেরটাকে প্লেস করতে চাইছি, কিন্তু কেউ বোঝে না যে এসেন্স, ছবির একটা এসেন্স আছে। এই যে এসেন্স কিন্তু প্রত্যেকের ছবির আলাদা। মানে একই স্টিল লাইফ যদি 10 জন ছেলে বসে করে একটা ক্লাসরুমে, তাহলে দেখা যাবে 10 জনের তো 10 রকম হয়েছে। কেন? তার প্রধান কারণ হলো 10টাই খুব ভালো ছবি আঁকে, 10 জনই খুব ভালো ছবি আঁকে, কিন্তু 10টা ছবির সব আলাদা আলাদা এসেন্স আছে। এই এসেন্সটা কালীঘাটের পটের যে এসেন্স, সেই এসেন্সটা কিন্তু আজকে বসে করা যাবে না। কারণ যারা বাবু বিবিকে দেখেছে, সেই বাবু বিবির যে আভাস যারা পেয়েছে, তারা যেভাবে বাবু বিবিকে রিপ্রেজেন্ট করতে পারবে, সেই রিপ্রেজেন্টেশন আমাদের হবে না। এটা খুব স্বাভাবিক কথা। আমরা মনে করি যে সাধারণ মানুষ বোধহয় ফেক আর অরিজিনাল বুঝতে পারে না,
কিন্তু যে অরিজিনাল দেখেছে সে ফেক বুঝতে পারবে, হুম। যে শুধু ফেক দেখেছে অরিজিনাল দেখে তখন ভাববে যে এটা আমরা কি দেখলাম। অসাধারণ আজকে একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা গেলাম, যেখানে আমরা কালীঘাট পট পেন্টিং এর ব্যাপারে অনেক কিছু জানলাম, যেগুলো হয়তো আগে আমরা জানতাম না। অনেক নতুন কিছু শিখলাম, অনেক নতুন কিছু জানলাম। আর আপনাদের যদি আমাদের কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা আমাদের পরবর্তী এপিসোডগুলোতে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।